আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমানসিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় অ্যাকাউন্টিং ইকুয়েশন অষ্টম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ে 2017 সালের যে সমস্ত প্রশ্নগুলো এসেছে 4টি বিভাগে, বি পার্ট এবং সি পার্টে, এই প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করব। প্রথমে আমরা শুরু করি আমাদের বইয়ের 46 নম্বর প্রবলেম। মার্কেটিং ডিপার্টমেন্ট 2017 সালে এসেছে 8 নম্বর কোয়েশ্চেন, মানে বি পার্টের অঙ্ক। এটা কোন ফরম্যাটে অঙ্ক আমরা প্রশ্ন পড়লে বুঝতে পারবো, আর কোন বেসিসের অঙ্ক সেটা আমরা ক্লিয়ার করতে পারবো। তো আসুন, প্রশ্ন বলা আছে ফ্রম দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন প্রিপেয়ার এ টেবুলার অ্যানালাইসিস। টেবুলার অ্যানালাইসিস মানে এটা 2 নম্বর ফরম্যাটের অঙ্ক। এবার আমাদের দায়িত্ব কোন বেসিস। টেবুলার অ্যানালাইসিসে 3টে বেসিস আছে: সার্ভিস সেন্টার, ট্রেড বিজনেস, পাবলিক লিমিটেড। এর মধ্যে যদি ইনভেন্টরি মোট পণ্য দেওয়া থাকে, পার্সেল, সেল ইত্যাদি দেওয়া থাকে, তাহলে এটা ট্রেড বিজনেস হবে। আর সার্ভিস সেন্টার লেখা থাকলে সার্ভিস সেন্টার হবে, আর পাবলিক লিমিটেড লেখা থাকলে পাবলিক হবে। তো আসুন, প্রশ্ন বলা আছে টেবুলার অ্যানালাইসিস অফ ট্রানজ্যাকশন শোয়িং দ্য ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রভাবগুলো দেখাতে হবে টেবিলের মাধ্যমে। ট্রানজ্যাকশন অকার ইন দ্য বুকস অফ মিস্টার মেহেদি হাসান। এখানে মোট 8টি ট্রানজ্যাকশন দেওয়া হয়েছে। নাম্বার 1, স্টার্ট দ্য বিজনেস ব্রিং ইন টাকা 1 লক্ষ ক্যাশ। ক্যাশে বহন করে নিয়ে আসলো প্রথমে 1 লক্ষ টাকা। আর 2 লক্ষ টাকা ইনভেন্টরি, মূলত পণ্য 2 লক্ষ টাকা। এই যে ইনভেন্টরি দেখা যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে ট্রেড বিজনেস। টাকা 1 লাখ ফার্নিচার অ্যান্ড টাকা 1 লাখ ইকুইপমেন্ট। তাহলে মোট সম্পত্তি কয়টা? 4টা সম্পত্তি এখানে পেয়ে গেছি: ক্যাশ, ইনভেন্টরি, ফার্নিচার আর ইকুইপমেন্ট। অ্যাসেট আমরা 4টা ঘর পেয়ে গেছি। আর লাইবিলিটির পাশে এখন আমরা আরেকটা ঘর এখানে কিন্তু দেখি না, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তার মানে অ্যাসেট আরেকটা আছে আমাদের, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, এ তো কমন থাকে। আর আছে নতুন করে ইনভেন্টরি, ফার্নিচার আর ইকুইপমেন্ট। তাহলে মোট 5টা কলাম হলো অ্যাসেট সাইডে। লাইবিলিটি পাশে অ্যাকাউন্ট পেবেল আর ক্যাপিটাল, 2টা তো আছেই। এরপরে যদি নোট পেবেল আসে তাহলে এটা বাড়বে। আমরা দ্বিতীয় প্রশ্নটা পড়ি। 2 তারিখে বলা আছে পারচেস গুডস অন অ্যাকাউন্ট, বাকিতে ক্রয় করা হয়েছে পণ্য। তাহলে যাবেদা হবে ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। এখন ইনভেন্টরি একটা ঘর আছে আমাদের অ্যাসেট সাইডে, অ্যাকাউন্ট পেবেল ঘর আছে লাইবিলিটি সাইডে। তাহলে এখানে 2টা ঘরেই যোগ হবে। 3 মান্থ রেন্ট 15,000 টাকা ওয়ার পেইড ইন অ্যাডভান্স। দেখুন, অ্যাডভান্স রেন্ট দেওয়া হলে প্রিপেইড রেন্ট আসবে, অর্থাৎ প্রিপেইড নামে আরেকটা অ্যাসেটের কলাম বাড়বে। তো অ্যাসেট 5টার সাথে আরেকটা যোগ হলো, 6টা কলাম হলো। ক্লিয়ার? তাহলে এখানে জাবেদাটা কী হবে? প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। সোল্ড গুডস ফর ক্যাশ, টাকা 1 লক্ষ। 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করা হয়েছে, কিন্তু আসলে 1 লক্ষ টাকা বিক্রি করা হয়েছে। হুইচ কস্ট অফ গুডস হলো 80,000 টাকা। 80,000 টাকার পণ্য 1 লাখ বিক্রি করলে 20,000 টাকা লাভ। ইনভেন্টরি থেকে 80,000 মাইনাস করতে হবে, আর ক্যাশে যোগ করতে হবে 1 লাখ টাকা। লাভের টাকা ক্যাপিটালে যোগ করতে হবে, প্রফিট অন সেল। 5 নম্বর বলছে পেইড 1,80,000 টাকা ইন ফুল সেটেলমেন্ট ফর ট্রানজ্যাকশন। এটা জাবেদা হবে অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এখানে আমাদের কোনো নতুন কোনো ঘর আসেনি, তো ক্যাশে যাবে 1,80,000 টাকা মাইনাস, আর অ্যাকাউন্ট পেবলে মাইনাস হবে 2 লক্ষ টাকা। তাহলে 20,000 টাকা যে ডিসকাউন্ট লাভ হয়েছে, এই ডিসকাউন্টটা ক্যাপিটালে যোগ করতে হবে। সেল অফ গুডস অন ক্রেডিট, বাকিতে বিক্রি করা হয়েছিল পণ্য 2 লাখ টাকা। হুইচ কস্ট অফ গুডস 1,50,000 টাকা, লাভ হয়েছে 50,000 টাকা। তাহলে ইনভেন্টরি মাইনাস হবে 1,50,000, আর এখন রিসিভেলে যোগ হবে 2 লাখ টাকা। তাহলে লাভ ক্যাপিটালে যোগ হবে 50,000 টাকা। 7 তারিখে রিসিভ ক্যাশ ফ্রম ক্রেডিট সেল ফর ট্রানজ্যাকশন অন 6 তারিখে আমরা যে লেনদেনটা করেছিলাম, সেল করেছিলাম, ওইটা এখন আদায় হচ্ছে 10% ডিসকাউন্টে। 2 লাখের উপরে 10% 20,000 টাকা হয়। 20,000 টাকা ডিসকাউন্ট বাদ দিলে 1,80,000 টাকা আদায় হবে। তাহলে ক্যাশে যোগ হবে 1,80,000 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবলে মাইনাস হবে 2 লক্ষ টাকা। লস হবে 20,000 টাকা, ডিসকাউন্ট এক্সপেন্স নামে ক্যাপিটালে মাইনাস হবে। ক্লিয়ার? এখানে কোনো নতুন কলাম আসলো না। তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু 5টা কলাম পেয়েছি। 1 মান্থ রেন্ট ইজ টু বি ট্রিটেড অ্যাজ এক্সপেন্সেস। আমরা যে 3 মাসের ভাড়া অগ্রিম দিয়েছিলাম, ওখান থেকে 1 মাস 5,000 টাকা ট্রিটমেন্ট দিতে হবে খরচ হিসেবে। তাহলে প্রিপেইড থেকে 5,000 মাইনাস হবে, আর ক্যাপিটাল থেকে 5,000 মাইনাস হবে। নতুন কোনো ঘর আসবে না, এটা আমাদের এক্সপেন্স হিসেবে দেখাতে হবে। যাই হোক, আমরা 8টা ট্রানজ্যাকশন পড়লাম। এখানে অ্যাসেটের ঘর পাইলাম 5টা। সেই 5টার নাম ছিল ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভ, মার্চেন্ডাইজ। 6টা কলাম পেয়েছি, ফার্নিচার, ইকুইপমেন্ট আর প্রিপেইড নামে একটা পেয়েছিলাম। তাহলে 6টা কলাম। আর অ্যাকাউন্ট এই দায় পাশে পেয়েছি মাত্র 2টা, অ্যাকাউন্ট পেবেল আর ক্যাপিটাল, আর রিমার্ক তো আছে। এখন ট্রানজ্যাকশন তো 8টা, তাহলে রো আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 হবে, আর ব্যালেন্সের জন্য একটা, টোটালের জন্য একটা। এখন আসুন আমরা ট্রানজ্যাকশনগুলো বসাই। প্রথমে
স্টার্ট দ্য বিজনেস 1 লাখ টাকা ক্যাশে যাবে, ইনভেন্টরিতে 2 লাখ, ফার্নিচারে 1 লাখ, ইকুইপমেন্টে 1 লাখ, সব মিলে ক্যাপিটাল হলো 5 লাখ। এটা আমাদের 1 তারিখে বোঝা হয়ে গেছে। এবার 2 তারিখে আসুন, পে পারচেজ গুডস অন অ্যাকাউন্ট। বাকিতে যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে জাবেদা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাড়বে আর অ্যাকাউন্ট পেবল বাড়বে। 3 তারিখে বলা হচ্ছে 3 মান্থ রেন্ট পেইড ইন অ্যাডভান্স, প্রিপেইড রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশে মাইনাস হবে, আর প্রিপেইড নামে যে ঘরটা তৈরি হবে সেখানে প্লাস হবে 15,000 টাকা। ক্লিয়ার? এরপরে আসুন 4 তারিখে আমরা একটু প্রশ্নটা পড়ে আসি। 4 তারিখে বলছে সোল্ড গুডস ফর ক্যাশ, নগদে বিক্রি করা হয়েছে 1 লাখ টাকা, হুইচ কস্ট 80,000 টাকা, লাভ হয়েছে 20,000 টাকা। এখন আমরা ক্যাশে যোগ করবো 1 লাখ টাকা, অ্যাকাউন্ট এখানে মার্চেন্ডাইজ কমাই দেবো, মাইনাস করবো 80,000 টাকা, আর প্লাস করবো ক্যাপিটালে 20,000 টাকা। ক্লিয়ার? নেক্সট নাম্বার 5 তারিখ, পেইড 1,80,000 টাকা পেইড করা হয়েছে ইন ফুল সেটেলমেন্ট ফর ট্রানজাকশন নাম্বার 2। 2 তারিখে আমরা ক্রয় করেছিলাম 2 লাখ টাকা, ওখানে আমরা 1,80,000 টাকা দিয়ে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে মেটানো হয়েছে, 20,000 টাকা আমাদের এখানে ডিসকাউন্ট লাভ হয়েছে। তাহলে 5 তারিখে পেইড করলাম 1,80,000 টাকা, আর এখানে আমাদের পেবেল অ্যাকাউন্ট পেবেল কমে গেল 2 লাখ টাকা, তাহলে লাভ হয়েছে আমাদের 20,000 টাকা ডিসকাউন্ট, এই সেই ডিসকাউন্ট ইনকাম ক্যাপিটালে যোগ। ক্লিয়ার? নাম্বার 6, সেল অফ গুডস অন ক্রেডিট, বাকিতে বিক্রি করা হয়েছে 2 লাখ টাকা, অ্যাকাউন্ট ছিল ডেবিট 20,000 টাকা। এবার মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমবে, মাইনাস হবে 1.5 লাখ টাকা, আর এখান থেকে আমাদের 50,000 টাকা লাভ ক্যাপিটালে যোগ হবে। ক্লিয়ার? নেক্সট আসুন, রিসিভ ক্যাশ ফ্রম ক্রেডিট সেল ফর ট্রানজাকশন অন লেস 10% ডিসকাউন্ট। 6 তারিখে যে লেনদেনটা ছিল এই লেনদেনটা মূলত আমাদের সেল ছিল 2 লাখ টাকা, ওখান থেকে আমরা এখন টাকা আদায় করতে গেলে 10% ছাড় দিতে চাচ্ছি। 10% ছাড় দিলে হয় 20,000 টাকা বাদ যাবে, তো 20,000 টাকা বাদ দিলে 1,80,000 টাকা ক্যাশে যোগ হবে, আর অ্যাকাউন্ট ডিসপ্লে 2 লাখ টাকা মাইনাস হবে, ডিসকাউন্ট লস ক্যাপিটাল থেকে মাইনাস হবে 20,000 টাকা। তো 7 তারিখে আসুন, দেখুন আমরা ক্যাশে যোগ করেছি কত 1,80,000, আর অ্যাকাউন্ট ডিসপ্লে বিয়োগ করেছি কত 2 লাখ টাকা, ডিসকাউন্ট লস কত 20,000 টাকা, ক্যাপিটালে মাইনাস করলাম ডিসকাউন্ট লস। এরপরে আসুন 8 তারিখ। 8 তারিখের লেনদেনটা কী ছিল করে আসি। 1 মান্থ রেন্ট ইজ টু বি ট্রিটেড অ্যাজ এক্সপেন্সেস। এখন রেন্ট আমাদের ছিল 3 মাসে 15,000 টাকা, তাহলে 1 মাসে হয় 5,000 টাকা। প্রিপেইড থেকে আমাদের 5,000 টাকা মাইনাস দিতে হবে, আর ক্যাপিটাল থেকে 5,000 টাকা মাইনাস করতে হবে, কারণ এটা এক্সপেন্স, সকল এক্সপেন্স ক্যাপিটাল থেকে মাইনাস হয়, রেন্ট এক্সপেন্স নামে চলে গেল। এখন আসুন এখানে আমরা যোগ করে পেলাম 1,85,000 টাকা ক্যাশের ব্যালেন্স, অ্যাকাউন্ট রিসিভিল 0 হয়ে গেল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে আমাদের 1,70,000 টাকা ব্যালেন্স হয়েছে, ফার্নিচার 1 লক্ষ হয়েছে, আর ইকুইপমেন্ট 1 লক্ষ হয়েছে, আর রিপেয়ার প্রিপেইড রেন্ট হয়েছে কত 10,000 টাকা। এই ব্যালেন্সগুলো আমরা যোগ করলাম, 5,65,000 টাকা হলো অ্যাসেটের ব্যালেন্স। ক্লিয়ার? লাইবিলিটি পাশে আসুন, লাইবিলিটি অ্যাকাউন্ট পেবল মোটে নেই, কিছু 0 হয়ে গেছে, আর ক্যাপিটালে দেখি 5,65,000 হয়েছে, তার মানে 5,65,000 টাকা লাইবিলিটির ব্যালেন্স মিলেছে অ্যাসেটের সাথে। অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি, বাস মিলে গেল, অঙ্ক সঠিক হয়েছে। তাহলে আমরা 17 সালের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম। এবার আসুন 17 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। হারুন এন্টারপ্রাইজ কমপ্লিটেড দ্য ফলোইং ট্রানজাকশন। মার্চ মাসের 1 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 10, 16, 21, 30 এবং 31 তারিখে লেনদেনগুলো হয়েছে। দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট ফর টাকা 1,50,000, ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করেছে 1.5 লাখ টাকা, অ্যান্ড ব্রড এবং বহন করেছে ইন অ্যাজ ক্যাপিটাল 1 লাখ টাকা, মূলধন স্বরূপ এই ব্যবসার জন্য সে বহন করে আনেছে 1 লাখ টাকা। সেখানে দেখুন শুধু ব্যবসার জন্য যতটুকু বিনিয়োগ করেছে এতটুকু আমাদের জাবেদা হবে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট 1 লাখ টাকা। ইকুয়েশনে প্রভাব হবে ক্যাশের সাথে যোগ আর ক্যাপিটালে যোগ। পেইড হাউস রেন্ট 4,000 টাকা, তাহলে ক্যাশ চলে যাবে, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশে মাইনাস হবে, আর রেন্ট এক্সপেন্স ক্যাপিটালে মাইনাস হবে। পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এই ইনভেন্টরি দেখে আমরা বুঝতে পারলাম এটা হলো ট্রেড বিজনেসের অঙ্ক, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে একটা ঘর থাকবে। তাহলে আমাদের অ্যাসেট সাইডে কয়টা ঘর হলো, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল আর মার্চেন্ডাইজ, 3টে ঘর অলরেডি হয়ে গেছে। ক্যাপিটাল পাশে, দায় পাশে আমাদের ক্যাপিটাল আর অ্যাকাউন্ট পেবল 2টা কলাম হয়েছে, আর কোনো হয় কিনা আপনারা দেখে যাই। পারচেজ মার্চেন্ডাইজ ফর ফ্রম জাকির, জাকির কাছ থেকে পণ্য ক্রয় করেছে বাকিতে, তাহলে কি হবে
পার্সেস ডেবিট মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। অ্যাকাউন্ট পেবল বাড়লো 1 লাখ টাকা আর এদিকে মার্চেন্ডাইজ বাড়লো 1 লাখ টাকা। বড় ধার করেছে 70,000 টাকা ফ্রম প্রাইম ব্যাংকের থেকে অ্যান্ড সাইন এ নোট পেবেলের মাধ্যমে। তাহলে দায় পাশে কিন্তু নোট পেবেল নামে একটা ঘর বাড়লো। এখন দায় পাশে 3টে কলাম হয়ে গেল, অ্যাকাউন্ট পেবেল, নোট পেবেল আর ক্যাপিটাল। আচ্ছা, ধার করলে ক্যাশে যে যোগ হয় আর এদিকে নোট পেবেলে যে যোগ হয়েছে 70,000 টাকা। ক্লিয়ার? সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ, বিক্রি করা হয়েছে নগদে 85,000 টাকা ক্যাশে যোগ হবে। হুইচ কস্ট অফ গুডস সোল্ড 65, মার্চেন্ডাইজে বিয়োগ হবে 65 আর লাভ হয়েছে এখানে 20,000 টাকা। এই 20,000 টাকা ক্যাপিটালে প্লাস হবে প্রফিট অন সেল। সোল্ড মার্চেন্ডাইজ টু আজম, আজমের কাছে বিক্রি করা হয়েছে 1,20,000 টাকা। হুইচ কস্ট অফ গুডস সোল্ড 85,000 টাকা, বাকিটা লাভ হয়েছে। তাহলে 35,000 টাকা লাভ। অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ হবে 1,20,000 আর কস্ট অফ গুডস সোল্ড হিসেবে ইনভেন্টরি থেকে মাইনাস করতে হবে 85,000 টাকা, বাকিটা আমাদের লাভে দেখাতে হবে 35,000 টাকা। ক্লিয়ার? পেমেন্ট রিসিভ অন অ্যাকাউন্ট, তাহলে আমাদের দেনাদারের কাছ থেকে আদায় হয়েছে, ক্যাশে যোগ হবে, অ্যাকাউন্ট রিসিভেবলে বিয়োগ হবে 60,000 টাকা। পেইড স্যালারি, ক্যাশ থেকে বাদ, ক্যাপিটাল থেকে বাদ, স্যালারি এক্সপেন্স। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত প্রশ্ন পড়ে দেখলাম আমাদের অ্যাসেট পাশে মাত্র 3টে অ্যাসেটই আসলো, অ্যাকাউন্ট রিসিভেবল আর ক্যাশ এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এছাড়া কোনো প্রিপেইড নেই, কোনো সাপ্লাইজ নেই, কোনো ইকুইপমেন্ট নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর দায় পাশে হয়েছে 3টা, অ্যাকাউন্ট পেবল, নোট পেবল আর ক্যাপিটাল। তো লেনদেনগুলো আমরা যা বলেছি পরপর এখানে বসাই দিয়েছি, আপনারা দেখতে পারেন। দেখুন 1 তারিখের যে লেনদেন, এখানে ক্যাশ ডেবিট 1 লাখ টাকা, ক্যাপিটাল ক্রেডিট 1 লাখ টাকা। তাহলে আমরা 1 লাখ টাকার ট্রানজ্যাকশন দেখা দিলাম। এরপর আসুন 3 তারিখে ভাড়া প্রদান করা হয়েছিল 4,000 টাকা, ক্যাশের থেকে বাদ, ক্যাপিটাল থেকে বাদ, রেন্ট এক্সপেন্সেস। 3 তারিখের পরে 4 তারিখে লেনদেনটা পার্সেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ, তাহলে মার্চেন্ডাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশে মাইনাস হবে, মার্চেন্ডাইজ প্লাস হবে। 8 তারিখের লেনদেন দেখুন, 8 তারিখের লেনদেন এখানে বলা হচ্ছে পার্সেস মার্চেন্ডাইজ ফ্রম জাকিরের কাছ থেকে বাকিতে ক্রয় করা হয়েছে, তাহলে মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। 10 তারিখের লেনদেন কি হয়েছিল? 10 তারিখের লেনদেন আবার দেখি, বড় ধার করা হয়েছিল 70,000 টাকা বাই নোট পেবল, তাহলে ক্যাশ ডেবিট, নোট পেবল ক্রেডিট। 16 তারিখে আমাদের কি লেনদেন হয়েছিল? সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ 85,000 টাকা, ক্যাশে যোগ হবে 85,000 টাকা, মার্চেন্ডাইজে বিয়োগ হবে 65,000 টাকা, 20,000 টাকা ক্যাপিটালে প্লাস হবে প্রফিট অন সেল। ক্লিয়ার? তাহলে আমরা 16 তারিখে ক্যাশে যোগ করলাম, মার্চেন্ডাইজে বিয়োগ করলাম আর ক্যাপিটালে প্রফিট অন সেল যোগ করলাম। শেষ 21 তারিখে। 21 তারিখে বলা হচ্ছে সোল্ড মার্চেন্ডাইজ টু আজম, আজমের কাছে বিক্রি করা হয়েছে 1,20,000 টাকা বাকিতে। হুইচ কস্ট 85,000 টাকা, এখানে 35,000 টাকা লাভ দেখা যাচ্ছে। তাহলে 1,20,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবলে লিখলাম আর মার্চেন্ডাইজ বিয়োগ করলাম 85,000 টাকা, এদিকে 35,000 টাকা ক্যাপিটালে যোগ করলাম প্রফিট। 30 তারিখে আসুন, 30 তারিখে পেমেন্ট রিসিভ অন অ্যাকাউন্ট আমরা আদায় করলাম দেনাদারের কাছ থেকে, ক্যাশে যোগ আর অ্যাকাউন্ট রিসিভেবলে বিয়োগ। তাহলে 60,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবলে বিয়োগ হলো আর ক্যাশের যোগ হলো, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 31 তারিখে আসেন, 31 তারিখে পেইড স্যালারি, ক্যাশ মাইনাস হবে, ক্যাপিটাল মাইনাস হবে। তাহলে ক্যাশে মাইনাস করলাম 10,000 টাকা, ক্যাপিটাল মাইনাস করলাম 10,000 টাকা, স্যালারি এক্সপেন্স। ক্লিয়ার? এই হচ্ছে ইকুয়েশন, খুবই সহজ। তো ব্যালেন্সগুলো যোগ করে আমরা পেয়েছি 2,41,000, 60,000, 10,000, 3টে যোগ করে 3,11,000 সমান। তাহলে অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি। এর পাশে দেখলাম 70,000 আর 1 লক্ষ আর এদিকে 1,41,000, সব মিলে 3,10,000 টাকা, বাস 3,11,000, 3,11,000 মিলে গেল। আর 2 পাশ সমান হয়েছে, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কমপ্লিট হয়েছে। 17 সাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ছিল এটা। 17 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আরেকটা 4 মার্কের অঙ্ক দেখুন। গিভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যান্সার ইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন। ইকুয়েশনটা কিন্তু এটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে বলা হয়েছে। নাম্বার এ, প্রথমে বলা হচ্ছে, দেখুন নাম্বার এ আমরা এটা সিলেক্ট করলাম। এখানে আমাদের প্রশ্নটা কি বলা হয়েছে? দ্য টোটাল অ্যাসেট অফ ফাইম কোম্পানি আর 5,10,000 টাকা অ্যান্ড লাইবিলিটি আর ইকুয়াল টু 1/3 অফ ইট দ্য টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেটের 3 ভাগের 1 ভাগ হবে লাইবিলিটি আর 2 ভাগ হবে ওনার সিকিউরিটি। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফাইম ওনার সিকিউরিটি? ওনার সিকিউরিটি কত হবে? তো অ্যাসেটের 3 ভাগের 2 ভাগ হবে ওনার সিকিউরিটি, কারণ 1 ভাগ যদি লাইবিলিটি হয় আর 2 ভাগ বাকি থাকে, 3 ভাগের 2 ভাগ, সেটাই হবে ওনার সিকিউরিটি। তো আমরা এইভাবে দেখাই দিতে পারি যে টোটাল অ্যাসেট, টোটাল এক্সটার্নাল লাইবিলিটি আর ওনার সিকিউরিটি। এক্সটার্নাল লাইবিলিটি আমরা এখানে একটু বের করেছি, 3 ভাগের 1 ভাগ 1,70,000।
তো 1,70,000 টাকা মাইনাস করার পরে থাকে কত? 3,40,000 টাকা ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি সমান 3,40,000। এভাবে না লিখে যদি আমি এখানে দিতাম, একবারেই এখানে আপনি দিলেন যে সরাসরি এই সূত্রটা লিখলেন, ওনার সিকিউরিটি সমান সমান 3 ভাগের 2 ভাগ, এটা গুণ করার সাথে সাথে চলে আসতো 3,40,000। এভাবে আপনি যে কোনো একটা উপায়ে দিতে পারেন। ক্লিয়ার? সেক্ষেত্রে দেখুন আমি 2 ভাবে দেখাই দিয়েছি, এখন আপনারা যেটা খুশি সেটা দিতে পারবেন। নাম্বার 2 আসে 2 নম্বরে ছোট একটা সমীকরণ। এই সমীকরণগুলো কোথা থেকে আসছে? আমাদের বইয়ের 2 নম্বর 1 নম্বর ফরম্যাটে 2 নম্বর সূত্র যেটা ছিল, 4টা সূত্র শিখাইছিলাম, তার মধ্যে 2 নম্বর সূত্র ছিল এটা। The liability of the Fahim company are 1,50,000 টাকা and owner's equity, দেখুন এটা বলছে লাইবিলিটি 1,50,000, আবার ওনার সিকিউরিটি 3,10,000, দুইটা যোগ করলে তো টোটাল অ্যাসেট হবে, তাহলে 4,60,000 টাকা। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য টোটাল অ্যাসেট? আমরা টোটাল অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, তো আমরা লিখলাম টোটাল অ্যাসেট সমান সমান দুটো যোগ করলাম, তো 4,60,000 টাকা অ্যান্সার হয়ে গেল একবারে। টোটাল অ্যাসেট 4,80,000 হয়েছে, সরি 4,80,000, 1,70,000 আর 3,10,000, 4,80,000। এরপর আসুন 3 নাম্বার, টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট অফ ফারজানা কোম্পানি লিমিটেড 2 লাখ টাকা অ্যান্ড ওনার সিকিউরিটি 70,000 টাকা। তো আমরা জানি টোটাল অ্যাসেট থেকে ওনার সিকিউরিটি বাদ দিলে লাইবিলিটি পাওয়া যায়। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য টোটাল লাইবিলিটি? তো টোটাল লাইবিলিটি সমান সমান টোটাল অ্যাসেট 2 লাখ মাইনাস ওনার সিকিউরিটি 75,000, অথবা 1,25,000 টাকা লাইবিলিটি হবে। অ্যান্সার শেষ। ক্লিয়ার? তাহলে 4 মার্কের খুব ছোটো ছোটো অঙ্ক, আর এই সমীকরণগুলো আপনারা সব আমার বইতে পাবেন। 4টা সমীকরণ আমি দিয়েছি 1 নম্বর ফরম্যাটে, ওখান থেকে সবসময় আসে 4 মার্কের জন্য এই সবগুলো আসে। শিক্ষার্থীগণ, ভালো ফলাফলের জন্য আসলে একটা ভালো বই খুবই জরুরি দরকার। আমার বইয়ে আমি খুব সুন্দরভাবে গুছাই দিয়েছি, এগুলো আপনারা দেখে প্র্যাকটিস করতে পারেন। আপনারা আশা করি ইনশাল্লাহ এই সাবজেক্টে A+ পাবেন। নেক্সট নাম্বার 17 সাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছে অঙ্কটি। আমির স্টার্টেড হিজ বিজনেস, দ্য ফলোইং ট্রানজ্যাকশন ওয়ার কমপ্লিটেড ডিউরিং দ্য মান্থ। এই মাসে আমির ইনভেস্ট করেছিল 1,50,000 টাকা, পার্সেস ইকুইপমেন্ট কিনেছিল 70,000 টাকা, সাপ্লাইজ পার্সেস করেছিল, অন ক্রেডিট বাকিতে 15,000 টাকা, সার্ভিস প্রোভাইডেড সেবা দিয়েছিল, সার্ভিস প্রোভাইডেড, এগুলো সার্ভিস সেন্টার। আমরা খুঁজে দেখলাম এখানে কোনো ট্রেড বিজনেস সেল পার্সেস আছে কিনা, তো দেখলাম সার্ভিস সেন্টার আছে, তাহলে এটা 2 নম্বর ফরম্যাটের 1 নম্বর বেসিস সার্ভিস সেন্টার। এখন আমাদের প্রশ্ন আছে শো দ্য ইফেক্ট অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন ইউজিং দ্য টেবুলার মেথড। টেবুলার ফর্মুলায় আমাদের এটা দেখাতে হবে। কি পারা যাবে না ইনশাল্লাহ? তাহলে খুব সহজে আমরা পারবো ইনশাল্লাহ অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রমাণ করব, প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো এই কয়টা আমাদের ট্রানজ্যাকশন, বাস ওকে পারা যাবে, প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন পারবেন। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে আবার সেই কস্ট অফ গুডস সোল্ড, সেই 1 নম্বর ফরম্যাটের 3 নম্বর সূত্র, যেটা সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট হয়, গ্রোস প্রফিট থেকে অপারেটিং খরচ বাদ দিলে নিট প্রফিট থাকে। এই সূত্র দিয়ে আমাদের 3টা 3 দুগুণে 6টা, প্রত্যেকটা রিকোয়ারমেন্টে 2 করে আছে। 1-এর ভিতরে 2টা আছে, 2-এর ভিতরে 2টা আছে, 3-এর ভিতরে 2টা আছে, মোট 6টা রিকোয়ারমেন্ট বের করতে হবে। ইনশাল্লাহ পারা যাবে। এই ধরনের অঙ্ক আমরা এর আগেও শিখেছি, শুধুমাত্র ফিগারটা একটু চেঞ্জ করেছে। এর আগে যে ফিগারটা ছিল দেখুন, তাতে আমাদের কিন্তু চেঞ্জ হয়েছে একটু, ফিগারটা চেঞ্জ ছাড়া কাঠামো ঠিক আছে। এই জন্য এই করে প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ যে কোনো ফিগার দিক না কেন চেঞ্জ করে দিলেও কাঠামো তো ঠিক আছে, নিয়ম তো ঠিক আছে, আমরা পারবো এটা। তো শিক্ষার্থীগণ, আজকে তাহলে আমরা এই পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আগামী ক্লাসে আমরা 18 সালের প্রশ্নগুলো সমাধান করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।